আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের আজকে বিশেষ একটি বক্তব্য রাখবার জন্য এসেছি। প্রথমে একটু বলে নিই, আমার বাংলাদেশের, আমাদের পার্শ্ব দেশ বাংলাদেশের সমস্ত ভাই বোনদের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বড়দের প্রণাম সবটাই রইল। যেটা আমার হৃদয়কে স্পর্শ করে গেছে। লক্ষ লক্ষ ভিউয়ার্স আছেন বাংলাদেশে, আর তাদের বক্তব্য ছিল যে দাদা, আপনি আমাদের বাংলাদেশের কিছু ব্যক্তিত্বের ওপরে প্ল্যানচেট ভিডিও করুন। যেমন সম্প্রতি রাজনৈতিক একজন মন্ত্রী মারা গেছেন আমাদের এখানে এসে, এবং কিছু অভিনেতা, গায়ক যারা মারা গেছেন তাদের উপরে কিছু প্ল্যানচেটের ভিডিও করতে বলেছিলেন অনেকবারই। তো বিভিন্ন কারণে সেই অনুরোধ বা আবদার আমি রাখতে পারিনি, দুঃখিত। তো আজকে আমি এসেছি আপনাদের কাছে সেরকমই একটি আবদার পূরণের জন্য, তবে তার সম্পূর্ণটা নির্ভর করছে আপনাদের ওপর। আমি একটু সংযোজন করি। গত 18 সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে মোবাইল চোর সন্দেহে একজন যুবককে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থীরা। হ্যাঁ, আমি তোফাজ্জল হোসেনের কথা বলছি। অত্যন্ত নারকীয় দৃশ্য, মানে কি বলবো, অসহনীয়। আমি দেখতে পারিনি, আমি খুব অল্প সময় দেখেছি এবং দেখে বন্ধ করে দিয়েছি। আমি সহ্য করতে পারিনি। আমার অনেক কথা আছে, অনেক মিটিং মিছিল করলেন। আমি দেখলাম আপনাদের দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলে যেতে হলো, এবং আপনারা ঘোষণা করলেন বাংলাদেশ স্বাধীন হলো। তো আমি তখন মনে হয়েছিল বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, আমি শুনেছিলাম 1971 সালে। তো তখন আপনাদের দেশ স্বাধীন হয়েছিল, পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হয়েছিল, এবং সেই যুদ্ধে, লড়াইয়ে আমাদের ইন্দিরা গান্ধীও সামিল ছিলেন তিনি। তো এখন আবার নতুন করে দেশ স্বাধীন হলো, ব্যাপারটা বুঝতে পারিনি। তবে একটা জিনিস আমি বুঝেছিলাম যে আপনারা হয়তো ভালো ছিলেন না, তাই হয়তো এবার ভালো থাকবার জন্য, আপনাদের পরাধীনতা, শৃঙ্খল দূর করবার জন্য আরেকবার হয়তো শেখ হাসিনা আপনাদের দেশ থেকে বিতাড়িত হলেন এবং আপনারা নতুনভাবে স্বাধীনতা পেলেন। এটা আমার মনে হয়েছে। তবে ঠিক আছে, আপনারা যদি ভালো থাকেন তবে তো ওটা অবশ্যই ঠিক আছে। কিন্তু বেশ কয়েকটা ঘটনা দেখলাম ওই বুধবারেই আরেকটি ঘটনা ঘটেছিল বিকাল বেলায়। আপনারা ওই খবরটি অনেকে এড়িয়ে গেছেন, বা হয়তো সেটা তোফাজ্জলের মৃত্যুর ঘটনাকে কাছে আসতে পারেনি। আমি একটু আপনাদেরকে সংযোজন করি। ওই দিন 18 সেপ্টেম্বর বুধবার, মানে যেদিন তোফাজ্জলকে নির্মমভাবে হত্যা করা হয় রাত্রে, ওই দিনই বিকাল বেলায় বুধবার 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় মারধরের শিকার হয়েছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লা। রাতে ক্যাম্পাসের একটি ভবনে দ্বিতীয় দফায় তাকে মারধর করা হয়েছিল। প্রথম দফায় তো প্রান্তিক গেটের কাছে মারধর করা হয়, দ্বিতীয় দফায় রাত্রে ক্যাম্পাসের একটি ভবনে তাকে মারধর করা হয় এবং সাংঘাতিকভাবে। তারপরেই তাকে অসুস্থ অবস্থায় ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুলিশের হাতে তুলে দেয়, এবং তাকে নিয়ে যাওয়া হয় আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে। সেখানে ডাক্তাররা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তোফাজ্জল বাংলাদেশের একজন নাগরিক এবং একজন অসুস্থ মনের মানুষ ছিলেন। সব থেকে দুঃখজনক কি লাগলো জানেন? যে একটি ছেলেকে চোর সন্দেহে, মোবাইল চোর সন্দেহে ধরে আটক করে প্রথম দফায় মারধর করা হয়, সেখান থেকে তাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়, গিয়ে সেখানে এক পোস্ত মারধর করা হয়। এরপর হলের ক্যান্টিনে, কি নির্মম ব্যাপার দেখুন, সেই হলের ক্যান্টিনে তাকে খাওয়ানো হয় ডাল ভাত তরকারি, পেট ভরে খাওয়ানো হয়। এই দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছেন।
তাকে খাওয়ানো হয়। খাওয়ানোর পর সেই শিক্ষার্থীরা বা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যার্থীরা তাকে জিজ্ঞেস করে, বড় ভাই খাওয়াটা কেমন লাগলো? তো তোফাজ্জল উত্তর দিয়েছিল নিঃসঙ্গ চিত্তে যে খুব ভালো। নিঃসঙ্গ চিত্তে এই কারণে বললাম, সে বেচারা তখনও বুঝতে পারেনি যে তার খাওয়াটা শেষ হলে তার জীবনের শেষ অঙ্কটা শুরু হয়ে যাবে। যদি সেটা বুঝতে পারতো তাহলে হয়তো ওরকম স্বাভাবিকভাবে উত্তর দিতে পারতো না। সব থেকে খারাপ লাগলো যে তারা সম্বোধন করলেন কি বড় ভাই। বড় ভাই তো আমাদের প্রত্যেকের পরিবারে আছে, তাই না? যারা সেদিন বড় ভাই উচ্চারণ করেছিলেন তাদের বাড়িতেও নিশ্চয়ই দু একজন বড় ভাই আছেন। তো বিষয়টা কি দাঁড়ালো? সেই বড় ভাইকে খাওয়াবার পরে নেকড়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। তার কারণ খাওয়াবার পরেই তোফাজ্জলকে নিয়ে যাওয়া হয় এক্সটেনশন ভবনের গেস্ট রুমে এবং সেখানেই তারা চড়াও হয়। ভয়ানক ভাবে মারধর করা হয়, মানে বুট দিয়ে তার আঙুল কবজি ভেঙে চুরমার করে দেওয়া হয়, দড়ি দিয়ে তার দিয়ে হাত বাঁধা হয়, টানা হেঁচড়া করা হয়। মানে আমি দেখিনি কোথাও কোনোদিন। আমি তো অনেক সিনেমা দেখেছি বলুন বা অনেক ঘটনা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে, কিন্তু এই রকম ভাবে নির্মম পদ্ধতিতে তো আমার মনে হয় এটা কোনো মানুষের কাজ ছিল না। এখানেই আমার কিছু বলবার আছে। আমি দৃঢ় বিশ্বাস আমার প্রিয় বাংলাদেশবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোন ভাইরা করেনি, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তাদের ঘাড়েই বন্দুকটা রাখা হয়েছে। এটা করেছে উগ্রবাদী দেশদ্রোহী ধান্দাবাজিরা। আমি আপনাদেরকে আবারও বলছি, দেশদ্রোহী উগ্রবাদী ধান্দাবাজিরা এই জিনিসগুলো করেছে এবং তারপরে চাপিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর। প্রায় 50 জন ছিলেন ওই ঘটনায় যুক্ত, 50 জন প্রায়। তার মধ্যে আটক হয়েছে মাত্র 4 জন। মাত্র 4 জনকে আটক করা হয়েছে। বাকিরা গেল কোথায়? বাকিরা ওরাই, আমি আরো পরিষ্কারভাবে বলতে পারি, পাকিস্তানি, তালিবানি, একদম পুরো তালের ছায়াটা দেখতে পাচ্ছি। আমি অনেকটা দেখলাম, অনেকটা এটা নিয়ে চর্চা করলাম যে কি হতে পারে। এই যে বাংলাদেশ, দেখুন আজকে বাংলাদেশের প্রতিটি মানুষকে আমি আমার অন্তরের থেকে ভালোবাসি এবং ভাই বোন বলে মনে করি। হয়তো বলবেন কেন, কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে। আমার বাবা চট্টগ্রামে, আমার মা খুলনার, এবং আপনারা যে রোজিনা বলে যাকে জানেন আমার ঘরণী, তারও কিন্তু পিতৃপুরুষরা থাকে যশোরে। তা হলেন না আপনারা আমার ভাই বোন? এবং আপনারা এটা ভরসা রাখুন, আমি অত্যন্ত বিশ্বস্ততার সাথে বলছি, আমি বাংলাদেশের প্রতিটি মানুষকে একটু অধিক ভালোবাসি। তার যদি প্রমাণ বলেন তো আমি প্রমাণ হিসাবে বলি, আমার প্রথম একটি চ্যানেল ছিল 2017-তে, শ্রী বিশ্বনাথ পেত্তাত্ত্বিক। তো সেই চ্যানেলটা নিয়ে বিশেষ দু একজন ইউটিউবার অত্যন্ত কাটাছেঁড়া করেছিলেন এবং কটু কথাও ব্যবহার করেছিলেন। আচ্ছা, আমি কি পারতাম না বা পারি না এখনো ক্যামেরার সামনে বসে তাদের 10টা গালি দিয়ে দিতে? পারি কি না? করিনি। তার কারণ আমিও মনে করেছি যে আমাকে নিয়ে কটু কথা বললো, ও আমার ভাই, ও আমার অন্তরের ভালোবাসার ভাই। আমি ওই জন্য দেখবেন আপনারা কোথাও পাবেন না আমি একটি কথা খারাপ ব্যবহার করেছি। খালি এটা বলেছিলাম আল্লাহর কাছে, ভগবানের কাছে, বাবা মহাদেবের কাছে, যে ওই ভাইটির শুভবুদ্ধি উদয় হোক, ও কখনো বুঝুক যে এটা আমার বোধহয় উচিত হলো না। ওই লোকটি তো আমার শত্রু না, ও আমার বয়স জ্যেষ্ঠ। আমি অকারণে কয়েকটা ভিউয়ের জন্য কেন তাকে কটু কথা বললাম? এই শুভবুদ্ধির উদয় হোক, আমি এটাই প্রার্থনা করেছিলাম, আর কিচ্ছু বলিনি, তার কোনো খারাপ কামনা করিনি। তো আমি এটাই বললাম, উদাহরণ দিলাম যে আমি আপনাদের বাংলাদেশের মানুষকে আমি কিন্তু এতটা ভালোবাসি এবং সম্মান করি। যাই হোক, আপনারা বলেছিলেন, আপনাদের দাবি ছিল যে আপনাদের বাংলাদেশকে নিয়ে কিছু ভিডিও করবার, তো এখন বোধহয় সেই সময়টা এসছে। আমি আপনাদের এই তোফাজ্জলকে নিয়ে প্ল্যানচেট বসতে ভীষণ রকম আগ্রহী এবং প্রস্তুত। আপনারা তো জানেন আমাদের দেশে কি পরিস্থিতি চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি চলছে পশ্চিমবাংলায়, এবং আমি
আমার প্রতিবাদের ভাষা যেটা সেটাও আপনারা দেখেছেন। তো আমার ইচ্ছা তোফাজ্জলকে নিয়েও প্ল্যানচেট করবার এবং প্রতিবাদের ভাষা জানাবার, এবং আপনারা আমার বাংলাদেশবাসী যারা ভাই বোন আছেন তারা যদি চান আমি প্ল্যানচেটে বসি, কমেন্টস করুন। যদি অপরাধীদের নাম তুলে আনতে চান আপনারা সর্বতোভাবে সাহায্য করেন এবং কমেন্টস করুন যে হ্যাঁ আমরা দেখতে চাই। বরিশাল বিএম কলেজ থেকে স্নাতকোত্তর করেছিলেন বরগুনার পাথরঘাটার তোফাজ্জল। আচ্ছা, বাপ মা মরা, একমাত্র সঙ্গী সহোদরা ভাই সেও চলে গেছিল, মানে পরিবারের সবাই চলে গেছিল, তাকে ছেড়ে মারা গেছিল। এইরকম একটা মানসিক কষ্টে ভুগছিল তোফাজ্জল, তাকে মোবাইল চোর সন্দেহে টেবিলে বসে খাইয়ে, সযত্নে খাইয়ে তাকে মেরে ফেলার দৃশ্যটা আপনারা কি বলতে চান? এই দৃশ্যটা দেখে আপনাদের কি মনে হয়েছে? আমরা কি স্বাধীন যুগে বাস করছি? আমরা কি বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগে বাস করছি? আপনাদের কি মনে হয়েছে? আপনাদের মনে হয়নি যে না আমরা মধ্যযুগেই রয়ে গেছি? মধ্যযুগে মনে হয়েছে তো? অত্যন্ত নির্মম, মানে কি বলবো, ভাষা আসছে না আমার। এরকম দৃশ্য দেখা যায় না, সহ্যও করা যায় না। এটা কি ধরনের সংস্কার, কি ধরনের সংস্কৃতি, কি ধরনের শিক্ষা, কি ধরনের স্বাধীনতা বলেন? আমি তো ভেবেছিলাম বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো তো বেশ খুব ভালো হলো, জনগণ যদি চায় তবে সব ঠিক আছে। কিন্তু এখন স্বাধীনতা, এরকম দৃশ্য বাংলাদেশে আগে আমি দেখিনি। এরকম নির্মম দৃশ্য, নিষ্ঠুর দৃশ্য, ভয়াবহ দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য আমি কিন্তু আগে দেখিনি। হ্যাঁ, 71 সালে শুনেছিলাম অনেক কিছু হয়েছে, লড়াই, রক্তগঙ্গা, কিন্তু পরে শুনেছিলাম, আর এ তো দেখছি চোখে। আরো একটি দৃশ্য 5ই আগস্টে যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেন, সেদিনকে দেখলাম বেশ কয়েকটি দৃশ্য। তার মধ্যে একটি ছেলেকে ঝুলিয়ে রেখে একদল অল্প বয়সী ছেলে উত্তাল নৃত্য করছে, উদ্দাম নাচ গান, তার মধ্যে দিয়ে ছেলেটাকে বেধড়ক মারছে। ছেলেটির আর্তনাদ তাদের নাচ গানে ঢাকা পড়ে যাচ্ছে, মারতে মারতে মেরে ফেললো। মধ্যযুগীয় বর্বরতাও এখানে কিচ্ছু না। এতটাই সাংঘাতিক লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে? নিশ্চয়ই আমার মতনই অনুভূতি। আরো একটা কথা বলি আপনাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়না ঘর বলা হচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু নয়, আমি প্রধানমন্ত্রী ইউনূস সাহেবকেও অনুরোধ করব, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত কক্ষ বা আয়না ঘরগুলোকে একটুখানি যাচ করুন, তল্লাশি করুন। আমি বলছি, দায়িত্বের সাথে বলছি, বহু মৃতদেহ পড়ে আছে ওখানে। আপনার বাংলাদেশের বহু জনগণ, নিরপরাধী দেহ ওখানে পড়ে আছে। আমার কথাটি যদি মিথ্যা হয় আপনি আমাকে পানিশমেন্ট দেবেন, আমি মাথা পেতে নেব। আমি খুব জোরের সাথে বললাম মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন সম্প্রতি, আপনাকে আরো একটা বার্তা, আপনি আপনার হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা বা জ্ঞান অতটা নেই, কিন্তু আপনি অনেক বড় জায়গার মানুষ। হয়তো এই জগতে, রাজনৈতিক জগতে আপনি হয়তো ভাবছেন যে আপনি ঠিক সামলে উঠতে পারছেন না। যদি তাই মনে হয় তাহলে আপনি অতি অবশ্যই আপনার বাংলাদেশের সেনাবাহিনীর হাতে আপনার ক্ষমতা তুলে দিন, দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদের কাছে চলে যান। আপনিও কিন্তু চক্রান্তের শিকার হবেন। আজকে একটা কথা বলে দিলাম, আপনি মহা একটা চক্রান্তের শিকার হতে চলেছেন। আমার কথাটা রেকর্ড করে রাখুন প্লিজ। বাংলাদেশ নিবাসী যারা ভাই বোন আছেন তারাও আমার কথাটা রেকর্ড করুন। মোহাম্মদ ইউনূস সাহেব, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, মহা চক্রান্তের শিকার হতে চলেছেন, মিলিয়ে নেবেন। এটা আপনাদের অভ্যন্তরীণ কথা, আমি হাত দিলাম, মাফ করবেন। আমার ফ্যামিলির অনেকেই এখনো কিন্তু বাংলাদেশে আছেন, যেমন আমার পিসি, আমার কাকা বাংলাদেশে থাকেন। তা সুতরাং ওটাও আমার একটা ঘর, প্রতিবেশী। আমি মনে করি এ পাড়া ও পাড়া, এ বাড়ি ও বাড়ি, পাশের বাড়ি। তো আমি মনে করি বাংলাদেশটাও আমার সেরকম, যদিও বাংলাদেশে আমার যাওয়ার মতন এখনো সৌভাগ্য হয়নি। আমার বাংলাদেশে কিন্তু অনেক ভিউয়ার্স আছে যারা নিয়মিত আমায় কমেন্টস করেন, এবং সেই কমেন্টসগুলো আমি
পড়ি খুব মন দিয়ে এবং তাদের রিপ্লাইও করি, অন্তত একটা লাইক হার্ট পাঠাই। দেখুন, একটা কথা সংযোজন করতেই হয়, শেখ মুজিবর যিনি বাংলাদেশের স্রষ্টা বা স্বাধীনতা আনবার জন্য যার নামটা প্রথমে আসে, তো সেই মানুষটা কোনো মতো অবশ্যই, দেখুন যে কাণ্ডটা ঘটে গেছে এর পিছনে কিন্তু পাকিস্তানি এবং তালিবানিরা 100% যুক্ত আছে। আমি জানি বাংলাদেশের কোটি কোটি জনগণ শান্তি চেয়েছিল, তারা শান্তিকামী, কিন্তু তাদেরকে মস্তিষ্ক প্রক্ষালন করেছে, তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে, তাদেরকে ভুল বুদ্ধি দেওয়া হয়েছে এবং সেটি করেছে পাকিস্তানি এবং তালিবানি। সবকিছুর কায়দা দেখলে তো সেটাই মনে হয়। দেখুন, শেখ মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হলো। আজকে আমাদের দেশে স্বাধীনতার জন্য যেসব ব্যক্তি প্রণম্য, তাদের মধ্যে তো নেতাজিকে আমরা সবার আগে প্রণাম করি না? তো আপনাদের দেশেও তো শেখ মুজিবর সেরকম একটা চরিত্র ছিলেন, আমি তাই জানতাম, আমি সেটাই জানতাম, কিন্তু তাকে যেভাবে ভেঙে ফেলা হলো কষ্ট লেগেছে। মানে ভাবতে পারিনি যে এরকম একটা হবে। আবার দেখুন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় প্রণম্য ব্যক্তি, আপনাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন আমাদের রবি ঠাকুর, তাকেও কিভাবে সরিয়ে ফেলা হলো। এটা তো তালিবানিরা করেছিল, আমরা তো দেখেছি। তালিবানিরাই এই সভ্যতায় শিক্ষিত, পারদর্শী। আমার বাংলাদেশের ভাই বোনরা নয়, এটা তালিবানি এবং পাকিস্তানি উগ্রবাদীরা। আমি খুব চ্যালেঞ্জ দিয়ে বললাম এই কথাটা। আমার বাংলাদেশের ভাই বোনেরা শান্তিকামী, তারা শান্তি চায়, আমি তাদের সঙ্গে আছি। আপনাদের দেশে শান্তি বিরাজ করুক, শান্তি ফিরে আসুক, আমি সেই কামনা করে আজকে এ পর্যন্ত শেষ করব। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা রইল। জয় বাংলাদেশ।